বিভিন্ন কোম্পানির Q1 রেজাল্ট আস্তে আস্তে আসছে প্রকাশ্যে এবং আমাদের কিন্তু সেই Q1 রেজাল্টগুলোর উপরে নজর রাখা উচিত। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, Q1 রেজাল্টের উপরে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে এবং বিভিন্ন কোম্পানির আসছে, যাদের যে কোম্পানি হোল্ড করে রেখেছেন বা কিনবেন বলে মনে করছেন তাদের কিন্তু ব্যবসাপত্র কেমন হয়েছে তার প্রকাশ কিন্তু এই রেজাল্টের মাধ্যমেই। তো সেই রেজাল্টের উপরে আপনাদেরকে বিস্তারিত জানতে হবে এবং বুঝতে হবে যে কোম্পানিগুলোকে হোল্ড করার যোগ্য কিনা, কোম্পানিগুলোকে নতুনভাবে সেখানে ইনভেস্ট করার যোগ্য কিনা, বা মোটামুটি রেজাল্ট দিয়েছে, কী কারণে দিয়েছে, কেন দিয়েছে, এই সমস্ত কিছু ডিটেলে জানতে হবে। সেগুলো করতে গেলে এক একটা কোম্পানিকে ধরে ধরে আলোচনা করতে অনেকগুলো সময় লাগবে। 10 থেকে 12 জুলাই অবধি, 10 জুলাই, 11 জুলাই এবং 12 জুলাই পর্যন্ত মার্কেটে অনেকগুলো কোম্পানির রেজাল্ট বেরিয়েছে। আমি তাদের মধ্য থেকে পরিচিত কয়েকটি এবং একটি স্টক সম্পর্কে আমি আলোচনা করছি, অর্থাৎ টোটাল 5টি স্টককে আমি বেছে নিয়েছি যেখানে কিন্তু সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন একের পর এক আপনারা দেখতে থাকুন। প্রথমেই দেখুন যে স্টকটি নিয়ে আলোচনা করব, যে কোম্পানিটিকে আলোচনা করব, ইন্ডিয়ান রিনিউয়েবল, অর্থাৎ এর গোটাটার নাম হচ্ছে, আপনারা বুঝতে পারবেন, IREDA। এটি একটি হট স্টক ছিল একটি সময়ে, যে সোলার এনার্জি কেমন করে করছে, কি করছে না করছে, প্রচুর। তো রিনিউয়েবলের অনেকজনেই হয়তো ইনভেস্ট করে রেখেছেন। এখন আমি কিন্তু প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই আপনাদেরকে, আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না। বাজারে একদম প্রকাশ্যে মার্কেটে কোম্পানি নিজে যে রেজাল্টগুলোকে প্রকাশ করেছে সেখান থেকে ডেটা নেওয়া এবং আমি সেগুলোকে অ্যানালিসিস করেছি এবং আপনাদের চোখের সামনে সেটাকে দিচ্ছি। তো এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে, এমনকি আমি প্রাইসও কিন্তু আপনাদেরকে এখানে দিচ্ছি না, কত এর কারেন্ট মার্কেট প্রাইস চলছে সেটাও আমি বলছি না। দেখুন, মার্কেট ক্যাপিটাল প্রায় 47,000 কোটি টাকার উপর এবং পি চলছে 30.5। এখানে আপনাকে দেখতে হবে এই সেম ইন্ডাস্ট্রিতে বা সেম সেক্টরে কত পি চলছে তার একটা তুলনামূলক আলোচনা আপনারা করতে পারেন। তো 10ই জুলাই রেজাল্টে বেরিয়েছে, আমি টেলিগ্রাম গ্রুপে এটার স্ক্রিনশট দিয়েছিলাম যে এখানে রেজাল্টটা খারাপ না ভালো, এবং তারপর স্টকের কি হয়েছে না হয়েছে সেটা আপনারা একটু দেখে নেবেন। তো প্রথমেই দেখুন, আমরা 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সেলস, এবিটা, এবং হচ্ছে আপনার নেট প্রফিট এবং ইপিএস। তো সেলস বাড়িয়েছে কি বাড়ায়নি, এবং এখানে স্ট্রাকচারটা অনেকেই হয়তো অনেক দিন দেখেননি এই ভিডিওটা, Q4-এর পর আবার Q1 রেজাল্ট করছি। যারা নতুন দেখছেন তাদেরকে আমি কিছু এই ছকটা কেমনভাবে হয়েছে একটুখানি সেটাকে প্রথমেই বুঝিয়ে দিই। দেখুন, YoY মানে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসে, আর এখানে 3টের সময় আপনারা দেখতে পাচ্ছেন, জুন 2024, মার্চ 2025 এবং জুন 2025, অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। একদম লেটেস্ট রেজাল্ট হচ্ছে এটি। তো এই জুনটি রাখার কারণ কি না, জুন 2024 থেকে জুন 2025 পর্যন্ত এই ডেটাটাকে নিয়ে আলোচনা করব ইয়ার অন ইয়ার বেসিসে, অর্থাৎ 1 বছরে কোম্পানিটি কী করলো। আর এখানে রেখা হচ্ছে দেখুন QoQ, অর্থাৎ এটা হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, অর্থাৎ মার্চের সঙ্গে জুনের যে একটা তুলনামূলক আলোচনা সেটার সাপেক্ষে এখানে অ্যানালিসিস করা আছে। এখানে একটি আলাদা লেভেল করা রয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনক্রিজিং কোনো জিনিসকে, অর্থাৎ সেলস কি কন্টিনিউয়াস ইনক্রিজ করতে পারছে, এবিট কি কন্টিনিউয়াস ইনক্রিজিং করতে পারছে, নেট প্রফিট কি কন্টিনিউয়াস ইনক্রিজিং করতে পারছে, ইপিএস কি অর্থাৎ আর্নিং পার শেয়ার কি কন্টিনিউয়াস ইনক্রিজিং করতে পারছে। এই ডেটাগুলোকে আমি আলাদা করে অ্যানালিসিস করে দিয়েছি আপনাদের জন্য, যাতে সহজে আমরা সেটাকে বুঝতে পারি। তো চলুন এক এক করে দেখি। সেলস দেখুন কোয়ার্টার অন কোয়ার্টারে বাড়িয়েছে, অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টারে প্রথমে দেখুন 1904 কোটি টাকা ছিল, যেখানে 1947 কোটি টাকা হয়েছে, তার মানে বাড়িয়েছে, এটা 2% বাড়িয়েছে। আর 1510 কোটি টাকা ছিল জুন 2024-এ, যেটা জুন 2025-এ বেড়ে দাঁড়িয়েছে 1947। অর্থাৎ সেলসের ডিপার্টমেন্টে এই IREDA কিন্তু অনেকখানি বেড়েছে। তো সেলস বাড়লে পরে আপনার তো নেট প্রফিট বাড়া উচিত, ইপিএস বাড়া উচিত, কিন্তু সেইভাবে কিন্তু সেটা বাড়লো না। এবিটটা দেখুন 4% ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে, কিন্তু 1700 কোটি টাকা যেখানে ছিল সেখানে 1521, এবিটটা প্রায় 12.28% নেগেটিভ, রেড পুরোপুরি, এবং কন্টিনিউয়াস ইনক্রিজিংয়ের তো ব্যাপারই নেই। কিন্তু সেলস কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং, 1510 থেকে 1904, 1904 থেকে 1947। তাহলে সেলসের ডিপার্টমেন্টে আমরা ওকে বলতে পারি IREDA।
নেট প্রফিট দেখুন 36% ডাউন ইয়ার অন ইয়ার বেসিসে, যেখানে 384 কোটি টাকা হয়েছিল সেখানে 247 কোটি টাকা। এইবার এই অ্যানালিসিসটা আপনাদেরকে বুঝতে হবে। দেখুন 1510 কোটি টাকা যেখানে সেলস করেছিল সেখানে 384 কোটি টাকা ইনকাম করতে পেরেছে, কিন্তু যেখানে সেলস পারলো 1947 কোটি টাকা সেখানে কিন্তু নেট প্রফিট করলো 247 কোটি টাকা, 384 কোটি টাকা করতে পারলো না। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে আগের কোয়ার্টারে যেখানে 1904 কোটি টাকার বিক্রি করে 502 কোটি টাকা ঘরে নিয়ে এসেছিল সেখানে এবার 247 কোটি টাকা 50% কম প্রফিট করেছে। তাহলে এটা যে সর্বদা বিরাট খারাপ তা না। এখন দেখতে হবে যে কোম্পানির ভিতরে কি পরিবর্তন করে, তারা কি প্রচুর কর্মচারী লাগিয়েছে, তারা কি সেট আপ তৈরি করেছে, অর্থাৎ নেট প্রফিট কোথা থেকে হয়, কিভাবে হয়, সেটা কি করেছে একটু ডিটেলে জানতে হবে। তবুও এটা অনায়াসে বলা যায় যে হতাশাজনক রেজাল্ট কিন্তু এই নেট প্রফিটের ক্ষেত্রে। ইপিএসে দেখুন 38% ইয়ার ওয়ান ইয়ার বেসিসে কমিয়েছে, যেখানে 1 টাকা 43 পয়সা প্রত্যেক শেয়ারে আর্ন করেছিল, এবারে সেটা করেছে 0.88, অর্থাৎ 1 টাকাও পৌঁছাতে পারেনি। আর আগের কোয়ার্টারের সাপেক্ষে তো মারাত্মকভাবে ফল করেছে, 1.88 ওয়েট 7 থেকে মাত্র 0.88, মানে 52 প্রায় 53% কিন্তু হয়েছে, এবং কন্টিনিউয়াস ইনক্রিজিংয়ের তো কোনো ব্যাপারই নেই। তাহলে এই 3টে ডিপার্টমেন্টেই কিন্তু তারা বাড়াতে পারেনি। সেলস বাড়িয়েছে কিন্তু নেট প্রফিট বাড়াতে পারছে না, তার মানে এক্সপেন্ডিচার খরচ কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে। তাহলে সেই খরচটা যদি এই IRDA কমাতে না পারে, এক্সপেন্সটা না কমাতে পারে, তাহলে কিন্তু কখনো এটা প্রফিটেবল জায়গাতে পৌঁছাবে না। দ্বিতীয় নাম্বার কোম্পানিটি সম্পর্কে আপনারা সবাই জানেন, টাটা এলএক্সি। কেন? কারণ টাটা এলএক্সির নাম আমি শোনেনি, অথচ শেয়ার মার্কেটে আছে এমন হয়তো লোকজন খুব পাওয়া কম আছে। 38,000 কোটি টাকার কিন্তু একটা কোম্পানি, এবং পি দেখুন 51.3। বাকি ইন্ডাস্ট্রি এবং সেক্টরের পি কিন্তু এখানে আমি আলোচনা করিনি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পি 51.3। সেলস কি করেছে এটাও কিন্তু 10 তারিখে রেজাল্ট বেরিয়েছে। সেলসটা কি দেখুন, সেলস দেখুন দুটোই হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে রেড। তার মানে 926 কোটি টাকা থেকে 908 কোটি টাকা, 908 কোটি টাকা থেকে 892 কোটি টাকা ধীরে ধীরে কমেছে, বাড়ার তো কোনো ব্যাপারই নেই, কন্টিনিউয়াস ইনক্রিজিং ব্যাপার নেই। সেলস বাড়াতে পারেনি না কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, না ইয়ার অন ইয়ার বেসিসে। সুতরাং সম্পূর্ণ টাটা এলএক্সি ফেলিওর রয়েছে। এবিটটা দেখুন দুটো ডিপার্টমেন্টেই ফেলিওর রয়েছে। নেট প্রফিট যেখানে 184 কোটি টাকা ছিল সেখানে 144 কোটি টাকা পরিণত হয়েছে 1 বছর পর, এবং 172 কোটি টাকা থেকে আবার 144 কোটি টাকা কমেছে। অর্থাৎ দুটো ডিপার্টমেন্টেই কিন্তু, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দুটোতেই কিন্তু নেট প্রফিটে ফল, সেলসেও ফল হয়েছে এবং নেট প্রফিটেও ফল হয়েছে। ইপিএসও দেখুন দারুণভাবে ফল হয়েছে, যেখানে একটাতে শেয়ারে 24 সালে জুন মাসে 29 টাকার বেশি কামাই করছিল সেখানে এখন 23 টাকাতে নেমে এসেছে। অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে টাটা এলএক্সি কিন্তু কী করেছে না, ফল করেছে। আপনাদের যাদের হোল্ডিংস আছে তারা আরও ডিটেলে দেখুন, এই রিপোর্টকে পড়ুন। আর আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে আমি, কারণ একজনের জন্য নিশ্চয়ই ডিটেলে আলোচনা করা যায় না। এবারে তৃতীয় নাম্বার হচ্ছে টিসিএস। তবে আপনারা যদি আগ্রহ থাকে আমি করার চেষ্টা করব। টিসিএস দেখুন, এর তো মার্কেট ক্যাপিটাল প্রচুর, আপনারা সবাই জানেন, 12,23,438 কোটি টাকা, এবং পি দেখুন 24.8। এবারে আরও একটি কোম্পানি টাটারি, সে কী করলো না, সে দেখুন সেলস কী করেছে, সেলস কিন্তু ইয়ার অন বেসিসে বেশি বাড়াতে পারেনি, কিন্তু 1% বাড়িয়েছে, যেখানে 62,613 কোটি টাকা ছিল 63,437 কোটি টাকা করেছে। আর মার্চে 2025-এ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে থেকে একটুখানি কিন্তু ফল করেছে, যেটি এখানে দেখা যাচ্ছে। ইয়ার বেসিসে বাড়াতে পেরেছে, কিন্তু কোয়ার্টারে কিন্তু বাড়াতে পারেনি। মার্চের থেকে রেজাল্ট কিন্তু খারাপ। এবারটা সেটাও দেখুন ইয়ার অন ইয়ার বেসিসে ভালো, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ভালো নয়। কিন্তু যেটি এটার ভালো সেটি হচ্ছে যে নেট প্রফিট দেখুন, যেখানে 1% ইয়ার অন ইয়ার বেসিসে সেল বাড়াতে পেরেছে সেখানে কিন্তু প্রফিট করতে পেরেছে 6%। তাহলে সেলস কিন্তু খুব যে বাড়িয়েছে তা নয়, কিন্তু প্রফিট কিন্তু বাড়িয়ে আনতে পারছে। সুতরাং এটা কিন্তু একটা ভালো লক্ষণ। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখুন সেলস বাড়াতে পারেনি, কিন্তু প্রফিট 4% বাড়িয়ে ফেলেছে। তার মানে কি খরচ কমিয়েছে, ব্যয় কমিয়েছে, আরও অন্য জায়গাতে কাট করেছে, এবং কিন্তু নিজের প্রফিটটা কিন্তু বাড়িয়ে নিয়ে আসছে। এবং এটাকে আরও ডিটেলে দেখা উচিত, এবং কন্টিনিউয়াস ইনক্রিজিং কিন্তু প্রফিট করছে। অর্থাৎ কোম্পানিটা সেলস বাড়িয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টারে আনতে পারেনি, কিন্তু প্রফিট কিন্তু দুটোতেই জেনারেট করছে বেটার। ইপিএস দুটোতেই দেখুন, একটাতে 6% বাড়িয়েছে আর কোয়ার্টার অন কোয়ার্টারে 4.38% বাড়িয়েছে। সুতরাং মিলে জুলে
আমরা বলতে পারি যে টিসিএস কিন্তু খুব এক যে খারাপ রেজাল্ট করেছে তা না, তবে এখন দেখতে হবে যে এস্টিমেট অর্থাৎ বড় বড় প্লেয়াররা কত এস্টিমেট করেছিল। এবারে 4 নাম্বার অ্যাভিনিউ সুপার, এটা আপনারা নাম সবাই জানেন, সেটা হচ্ছে ডিমার্ট, উপরে লেখায় রয়েছে দেখুন ডিমার্ট। তো ডিমার্ট একটি বড় কোম্পানি, আপনারা সবাই নাম জানেন। 2 লক্ষ কোটি টাকা, 2.64 লাখ করোড়ের একটা মার্কেট ক্যাপ এবং পি কিন্তু অনেকটা হাই, 97.7। সেলসকে মজার ব্যাপার দেখুন, সেলসকে ইয়ার অন বেসিসে 16% বাড়িয়েছে, মানে 14,069 থেকে 16,360 কোটি টাকা, এবং মার্চ থেকেও কিন্তু বাড়িয়েছে 14,872 কোটি টাকা থেকে 16,360 কোটি টাকা, অর্থাৎ কোয়ার্টারেও বাড়িয়েছে, আপনার ইয়ার অন ইয়ার বেসিসে বাড়িয়েছে। সেই জন্য দুটোই কিন্তু কী দেখাচ্ছে, গ্রিন, একটা 10% একটা 16%। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রফিট কিন্তু জেনারেট করতে পারছেন ইয়ার অন বেসিসে। 14,000 কোটি টাকা যেখানে সেল ছিল, সেখানে যখন ইনকাম করছে 774 কোটি টাকা, যখন সেলস বাড়িয়ে নিয়ে গেল 16,360 কোটি টাকা, তবুও কিন্তু সে 773 কোটি টাকা সেলস করতে পারছে, নেট প্রফিট করতে পারছে। সেটা কিন্তু ভালো নয়। আমি সেলস বাড়ালাম, তার মানে আমার কোনো না কোনো জায়গাতে খরচ বেশি হচ্ছে, আমি কোনো না জায়গায় আমার অনেক আলতু ফালতু খরচ হচ্ছে, সেগুলোকে আমি বাদ দিতে পারছি না। তাহলে ম্যানেজমেন্ট কিন্তু এখানে একটু ত্রুটিপূর্ণ থাকছে। এবারে দেখতে হবে যে সে কী স্ট্র্যাটেজি নিয়েছে বা কী স্ট্র্যাটেজি নিতে চলেছে, কোন স্ট্র্যাটেজির জন্য এখানে খরচটা বেশি হলো, সেটা আবার ডিটেলে গেলে পরে সেটা ধরা পড়বে। এবিটটা দেখুন 6% বাড়িয়েছে, আর মাথা খারাপ হয়েছে 36%, 955 থেকে 1299 হিউজ এবিটটা বাড়িয়েছে, কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজিং হয়নি, কারণ 1221 ছিল, সেখান থেকে ডাউন হয়েছিল, সেখান থেকে মোটামুটি একটা বদ্ধরস্ত জায়গায় গেছে। নেট প্রফিট তো বললাম, আলোচনা করলাম। ইপিএসে একই রকমভাবে 11.89 ছিল জুন 2024, সেখানে 11.88, খুব সামান্য কমেছে, বাড়েনি, কমেছে, এবং ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বাড়িয়েছে। অর্থাৎ মার্চ 2025-এ যে নেগেটিভ জায়গাতে পৌঁছেছিল, সেখান থেকে কিন্তু কোম্পানিটা একটা বুস্ট করেছে, অর্থাৎ ডিমার্ট কিন্তু বেড়েছে। অর্থাৎ মিলিয়ে ঝুলিয়ে আমরা বলতে পারি যে মাঝে মাঝে রেজাল্ট খুব যে আমি পজিটিভ দেবো তা কিন্তু নয়। আরেকটি কোম্পানি আপনারা জানি না যে আপনারা নাম জানেন কিনা, সেটা হচ্ছে রাজু ইঞ্জিনিয়ারিং। রাজু ইঞ্জিনিয়ারিং নাম জানেন কিনা জানি না, কমেন্ট করে লিখুন যে রাজু ইঞ্জিনিয়ারিং নাম জানেন কি জানেন না। 12 জুলাই যে সমস্ত কোম্পানি বেরিয়েছে তার মধ্যে রাজু ইঞ্জিনিয়ারিং প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফেল করেছে, কিন্তু কোয়ার্টার ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানিটি ভালো রেজাল্ট করেছে, যে জন্য আমি কিন্তু এটাকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কেন রাজু ইঞ্জিনিয়ারিং দেখুন 2035 কোটি টাকার একটি কোম্পানি, এমন বিরাট কোম্পানি তা না। সেলসকে দেখুন, সেলস কতটা বাড়িয়েছে। সেলস 51 কোটি টাকা ছিল জুন 24-এ, সেখান থেকে নিয়ে চলে এসেছে 85 কোটি টাকা। মার্চে প্রচুর ছিল, মার্চে থেকে কমেছে, কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে প্রত্যেকটা বেশি। এবার মজার ব্যাপার হচ্ছে দেখুন, প্রফিট যেখানে 7 কোটি টাকা ছিল, সেখানে প্রফিটটা 19 কোটি টাকা নিয়ে এসছে। সুতরাং কোম্পানিটা কিন্তু 5 কোটি টাকা ছিল, সেখানে প্রফিটটা নিয়ে এসছে 15 কোটি টাকাতে। সুতরাং 3 গুণ সে কিন্তু প্রফিটকে বাড়িয়েছে। এটা কিন্তু চারটিকিনি ব্যাপার নয়। ইয়ার অন ইয়ার বেসিসে 51 কোটি টাকা ডবল করতে পারেনি, তাহলে 10 কোটি টাকা হওয়ার কথা ছিল বা 7 কোটি টাকা হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু 15 কোটি টাকা বাড়িয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসে কম করেছে, আমি মানছি, 90 কোটি টাকা থেকে 15 কোটি টাকায় আছে, সামান্য একটু কম হয়েছে, কারণ এটা হিসেব করলে পরেই আপনার হচ্ছে দশমিকের পরেরগুলো হিসেব করলে পাওয়া যাবে। আর এটাতে দেখুন এবিটটা কিন্তু যেখানে 0.33 ছিল, সেখানে প্রত্যেক কোম্পানির প্রত্যেক শেয়ারের প্রতি কিন্তু প্রায় 1 টাকার কাছাকাছি ইনকাম করছে। সুতরাং কন্টিনিউয়াস ইনক্রিজিং করতে পারছে না, কোয়ার্টারের রেজাল্ট ভালো করতে পারেনি, কিন্তু যদি ছোট কোম্পানি তো, কিন্তু কেবল যদি আমরা ইয়ার অন ইয়ার বেসিসে দেখি, তাহলে কিন্তু কোম্পানিটা মোটামুটিভাবে ভালো রেজাল্ট করেছে। তো যাই হোক, এই হচ্ছে Q1-এর রেজাল্টের আমাদের 4টে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করলাম, 5টা কোম্পানি নিয়ে আলোচনা করলাম। আপনারা যদি এইভাবে, আমি কিন্তু করব, আপনাদের আশা করব যে আপনারা দেখবেন, কিন্তু এইভাবেই কিন্তু প্রসেস একটা শেয়ার মার্কেটে টিকে থাকা এবং সফল হবার। আমি তো চেষ্টা করে যাবই সঠিক পথটাতে। আশা করি আপনারা এই আমার সঙ্গে থাকবেন বা নিজেরা সফল হওয়ার জন্য এই জিনিসগুলোকে দেখবেন। তো ভিডিও কেমন লাগছে, কোনো পার্টিকুলার কোম্পানির রেজাল্ট চাইলে পরে কমেন্টে লিখতে পারেন, আর নচেত আমি বেছে বেছে যখন মন হবে একদিনেও করতে পারি, বা কয়েকটা করে কোম্পানির রেজাল্ট নিয়ে আলোচনা করব, এবং এতে আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।